হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আমরা পাড়া থেকে অনেকটা দূরে মোটামুটি চলে এসেছি, আর বৃষ্টি পড়ছে বলে অনেকটা জোরে জোরে পা ফেলে হাঁটছি, দেখতেই পাচ্ছ তোমরা। কেন বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আর রাস্তাটা আজকের অনেকটাই ফাঁকা। তো আমরা বেরিয়ে পড়েছি, অনেকটাই এগিয়ে গেছি। আজকেও অটো উঠবো না, হাঁটতে হাঁটতেই যাবো, কেননা এখন অনেক টাইম আছে। আমরা অনেক আগে বেরিয়ে পড়েছি, এখন সবে ফোনে ছাড়। আচ্ছা বাবু, তুমি কিছু বলো। এটা আমার ছেলেকে রেনকোটটা পরিয়ে দিয়েছি। বাবু এদিকে তার মাথাটা একটু হালকা করো, করে বলো সকালবেলা বলো সবাইকে শুভ সকাল, সঙ্গে খুব আনন্দিত। তো আমার ছেলে বললো একটু থতমতা খাচ্ছে। আমিও প্রথম কথা বলতে থতমতা খেতাম, বা এখনও সেভাবে কথা বলতে পারি না, এখনও সেভাবে আমি কথা বলতে পারি না, ঠিক কথা, কিন্তু চেষ্টা করি কথা বলার জন্য। তো তো কিছু ভুল টুটি হলে তোমরা একটু বলো, বা আমাকে একটু শিখিয়ে দিও যে এইভাবে বলবে বা এইভাবে। এই তো যাচ্ছি। দেখো আমরা স্কুলের কাছে চলেই এসেছি। তো কলেজে এই যে কলেজটা, এটা হলো ওমেন্স কলেজ। তো এই কলেজটা আমার বড় মেয়ে পড়েছে। ছোটো মেয়ে কোন কলেজে হয় এখন জানি না, কলেজে ফর্ম তো তুলছে, কোন কলেজে হয় ঠাকুর জানে, পরম দয়াল জানে কোন কলেজে সিট করে। তো ছেলের স্কুলের সামনে চলে এসেছি, এই স্কুলের গেটে ঢুকবো, তাই তো বাবা স্কুলে নাও। তুমি এবার ব্যাগ নিয়ে না, রেনকোটটা আমাকে দিয়ে দেবে। আর এই দেখো দোকানগুলো এদিকে করে দিয়েছে। আসো, রেনকোটটা খুলে আমার হাতে দাও। বৃষ্টি পড়ছে, এক ফোঁটা পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ে। দাও রেনকোটটা খুলে আমাকে দাও। দাও এই দেখো খুলে, খুলে সামনে সব হাতের কাজ নিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? সবাই হাতের কাজ করতে দিয়েছে, হাতের জন্য কেউ রথ করেছে। আমি আমার ছেলেকে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে সাইডে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সব বাচ্চারা ঢুকছে, আরেক বাচ্চারা খুঁজে যাচ্ছে, তাই দেখো ঘরে ঢুকে পড়েছি। বৃষ্টি টিপটিপ করে পড়তেই আছে, টিপটিপ করে বৃষ্টি পড়তে আছে। ছেলের প্রজেক্ট দিয়েছে, 2 রকমের প্রজেক্ট করতে দিয়েছে, তার জন্য লাগবে চা পাতা আর আলুর খোসা, ওটাকে পচাতে হবে অনেক রকম, মানে আর কি ফুলের সাজি করতে দিয়েছে, দেখা যায় করা যায়। আর্ট পেপার সব আবার কিনে আনতে হবে, অনেক কাজের ব্যাপার আছে, আবার করতে হবে। যাই হোক বলে এলাম চা পাতার কথা, 200 এখন চা পাতা করলে সেটাকে আবার মানে ভিজিয়ে আবার বলেছে শুকনো করতে হবে। এখন বৃষ্টির সময় কী করে আমি শুকনো করব? জল তুলবো, ড্রাম ধুতে হবে, ড্রাম পুরো খালি, ড্রাম ধোবো, ড্রাম পুরো খালি, ড্রাম ধোবো, ড্রামটা ঝটাঝট। আর আমি চেঞ্জ করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ আমি এসে চেঞ্জ করে নিয়েছি, টিপটিপ করে বৃষ্টি পড়তেই আছে। আর বস্তা আমাকে দেখছে, ওই দেখো বস্তা বসে আছে, দেখতে এলে কি তোমরা? তো মনে হচ্ছে না তোমরা দেখতে পেলে বলে। বস্তা, ওই যে বস্তা, এই বস্তা আয়, ওই দেখো বস্তা। মা গো, বাবা গো,
আহ, বস্তা, তোর গায়ে বৃষ্টি পড়ছে না, তুই ঠিক জায়গায় বসে আছিস তাই তো? একদম ঠিকঠাক জায়গায়। আচ্ছা, বস্তা একদম ঠিকঠাক জায়গায় বসে আছে, ওর গায়ে জল পড়ছে না। পাটা এ করে আবার শুয়েও পড়লো। এবার আমি আমার কাজে লেবে পড়ি নাচতে। জল তুলতে হবে, বাসন মাজতে হবে, অনেক কাজ। দেখো নিচে কত বাসন রয়েছে, বাসন মাজবো, জল তুলবো, ভেতরের গামলা ভর্তি করব, খাবার জল ভর্তি করব, অনেক কাজ। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ড্রাম ভর্তি করব, ড্রামটা ধুতে হবে, কেননা ড্রামে জল নেই যখন, ড্রামটা আর কী করে, তলায় এক ফোঁটা জল পড়ে আছে, তার জন্য তো আমাকে প্রস্তুত হতে হবে তার জন্য। তো আমিও রেডি বেরোনোর জন্য, দেখতেই পাচ্ছ আমি জামা চেঞ্জ করে নিয়েছি এর জন্য। ঠিক আছে, তো তোমরা দেখো আমি যে লাগি জলটা তুলি, ড্রামটা ভর্তি করবো, ড্রামটা ভরে ফেলি। বাবা টিপ 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 করে বৃষ্টি পড়ে। হয়ে গেছে, গামছাটা না বাঁধলে ঠিক বৃষ্টি পড়ছে, ঝুড়ি ঝুড়ে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি নামেই পড়ছে। সকালবেলায় এরকম যদি জোরে জোরে বৃষ্টি করে কাজকর্ম হবে। কালকে একদম না কেটেছি, আজকে কাজে আবার প্যান্ট দুটো কালকে দিয়ে ভিজিয়ে রেখেছি, পচা গন্ধ বেরোচ্ছে রে। প্যান্টটা পরে ধোবো, জলটা আগে সকালে ভরে ফেলি। গামছা ধুলাম বলে তাই প্যান্টটা একটুখানি করে নিলাম, পরে করবো। হ্যাঁ আকাশ, ড্রাম ধুয়ে গামছা বেঁধে দিয়েছি। এদিকে আমাদের কলে একটা গামলা বসিয়ে দিয়েছি, ওইদিকে কাকিদের কলে একটা গামলা বসিয়েছি, আর ওইদিকে কলে একটা বালতি বসাবো। তিনটে দিয়ে তাড়াতাড়ি করে ভরা হয়ে যাবে। আর আমাদের একটু ফেলেই ফেলে
বাসন তো মাজা হয়ে গেছে, জল হয়ে গেছে। বাসন মাজা হয়ে গেছে, জল তোলা হয়ে গেছে। সেই দুটো পাল্টারে ভিজানো ছিল, ওইটা ধুয়ে দিয়েছি। আজকে আর কিছু শুকনো জিনিস কাটবো না, কেন কালকে এক গামলা দেখেছিলাম না, এখনো অব্দি শুকনো হয়নি। সব ছাদেতে মানে এই জায়গা ছাদে খোলামেলা জায়গা না, যেখানে আমি শুই তোমরা জানো, আমি ছাদেতেই শুই তোমরা জানো। ওই জায়গাটা ঝুলিয়ে রেখে দিচ্ছি যাতে জলটা ঝুলে যায়, সেই হিসাবে। তো আমি হাতে কাজ করছি, কিন্তু মুখে কিন্তু তোমাদের সাথে দিব্যি কথা বলছি। কেন মুখটা তো এ করছে না, হাতটা কাজ করছে, তার জন্য দেখো আমি হাতে কাজ করছি, দিব্যি কিন্তু তোমাদের সাথে মুখে আমি কথা বলেই যাচ্ছি। কথা বলতে বলতে দেখো আমার কতগুলো বাসন কিন্তু মানে সাবান ছাড়ানো হয়ে গেল। আমাদের সাথে কথা বলতে কতগুলো বাসন আমার সাবান ছাড়ানো হয়ে গেল। আর ফোনটা ভরে আছে কে বলো তো? আমার মেয়ে। ফোনটা ভরে আছে আমার মেয়ে, তার জন্য তোমাদের সাথে একটা ভালো করে কথা বলতে পারি। তাহলে তো জানো তো, এক হাতে ধরে এক হাতে কথা বলা যায় না, খুব ভালো করে কথা বলতেও পারি না, আর খুব ভালো করে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতেও পারি না। যেহেতু মেয়ে ধরে আছে, তার জন্য দেখো কি ভালো করে কথাটা বলে যাচ্ছি। আর এদিকে দেখো আমার কাজটাও কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে, জানো তো। দেখো সব বাসন কটা মোটামুটি সাবান ছাড়ানো হয়েছে। আর কালকে আমি দুটো কড়া করেছিল, লোহার কড়াটা আগে আমি ধুয়ে আর এই করে রেখে দিয়েছি। লোহার কড়ায় না জল সমেত রেখে দিলে না জং পড়ে যায়, তার জন্য আমি দেখো সাবানটাও ছাড়িয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। তাহলে দেখো ওটা ধরে রেখেছি বলেই আমার দিকে কাজটা অনেকটাই এগোনো হয়ে যাচ্ছে। ভালো করে নিয়ে নিচ্ছি আবার। এদিকে থালা রাখছি, থালাটা আমি করতাম, আমার কাঁচা থালায় খাই না, কাঁচা থালায় খেয়ে না সেটা আমার পোষায় না। এটা আমার করতাম, এটা আমার বড় মেয়ের থালা, আমার ছোটো মেয়েও খায়। আর এটা আমার ছেলের থালা। তো ছোটো মেয়ের থালাটা সত্যি কথা যেটা আমি খেয়ে করে খাচ্ছি। খেয়ে মানে কি, মানে যেটা সত্যি কথা, খেয়ে মানে বন্ধক না, বিক্রি না, কিছু না। তো তখন মানে একটা কী ছিল, মানে অভাবের সংসার যাকে বলে, তো ওই থালাটা আমি কাউকে গিফট দিয়ে দিয়েছি। এরকমই একটা আছে না আগে ঘরে, যে ঘরে কিছু থাকলে পারে অন্য কাউকে দিয়ে দেওয়া, আর এইটা হলো আমার থালা। আমি এই থালাগুলো খেতে ভালোবাসি, ঠিক আছে। তো দেখতে ছোটো হলে কী হবে, থালাটা মোটামুটি খাবারটা অনেকটাই ভালো। আমার শরীরকে দেখে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই এইটুকুনি খাবার মানুষ না, আমি ভালোই খাই, দেখেই বুঝতে পারছো। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজটা কিন্তু পুরোটাই হয়ে গেল। ঠিক আছে তোমরা, আমার কাজটা পুরো কমপ্লিট হয়ে গেল। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটা পুরোটাই গোছানো হয়ে গেছে, ঠিক আছে না। ভাত বসাবো, জানো তো, আপনি যখন সবই মাজা হয়ে গেলে, সব কাজই কমপ্লিট হয়ে গেল, তাহলে ভাত বসাবো, চাল মাংস বা ভাত বসাবো। দেখো ঝটঝট করে বাসনগুলো নিচে কেমনভাবে পড়ছে। আর এক কাজের পাড়া বলো, এরকম কাজ আছে লোহার কড়াটা বুঝলাম আমার সেই কেমন জং টাইপের পড়ে যায় যেন, তার জন্য লোহার কড়াটা, যখন এই লোহার কড়াটা নেওয়া হয়েছিল, এই কড়াটা অ্যাকচুয়ালি আমি কিনে দিই, জানো তো, মানে আমার মা দিয়েছিল। এই কড়াটা যখন নেওয়া হয় একদম পুরো মানে চকচক করতো এইরকম। তো এখন এগুলো ওঠে না, যতটা পারি চেষ্টা করি, কিন্তু এই জায়গাগুলো না মানে তেল জিনিস পরে পরে এই জায়গাগুলো এরকম হয়ে গেছে, তোমার ওঠে না, কাঠের চালের মতন হয়ে গেছে। তবে এই কড়াটা খুব উপকারী করা, মানে ছোটোর মধ্যে আমার ভাজাভুজি করতে তোমরা দেখেছো, এর মধ্যে চিড়ে ভাজা টাজা সব। একটা জিনিস দেখো, এই যে বৃষ্টি পড়বে আবার, এবারে বর্ষাকালটা আমার এই দৌড়টা ছাড়বে না, এখানেই থাকবে, বুঝতে পারছো। আর আমাদের দরজাটা এইটুকুনি না, এই যে পুরো গেটটা দেখতে পাচ্ছ না, ফোল্ড করা আছে। এই দেখো পুরো দরজাটা না আমাদের ফোল্ড করা আছে, মানে দু পাল্লার দরজা, তো ফোল্ড করা আছে।
মানে এক ভাঁজ করা আছে, দুদিকে নেই, একদিকেই ফোল্ড দরজাটা আর কি। তো আমরা এইটুকুনি খুলি, এইটুকুনি খুলি কেন, দরজাটা অনেকটা চওড়া তো, খুলে রাখলে না রাস্তাতে অনেকটা চলে যাবে আর কি। আর এই বর্ষা পড়লে এখান থেকে আর নড়বে না। এমনি সময় আসে সকালবেলা বিস্কুট খাওয়ার জন্যে, কিন্তু আমি এখন দাঁত মাজছি, সব কাজ বাজ হয়ে গেছে, তো দাঁতটা মাজি, আবার ছেলেকে আনতে যেতে হবে। আবার ছেলেকে আনতে যাবো, দাঁতটা মাজি। সকালবেলা দাঁত মেজে যাওয়া হয় না স্কুলে, মুখে ঠুটু আছে, ওই জন্য না তোমাদের সঙ্গে এইভাবে খোনাভাবে কথা বলছি, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে আমার মুখে ঠুটু আসে, মুখটা এমনি করছি। আর এই যে কী করে বলো তো তারা দেবো, যাবেই না, হার কিস যাবেই না, দেখো বসে আছে। এই যে বললাম আর দেখে নিল এরম করে, কিন্তু যাবেই না। এবারে ওর মা আসবে, আমি ছেলেকে আনতে যাব। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ না, এই সামনে একটা জাবড়ি লাগানো, মানে আমি ব্রাশটা দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই যে জাবড়িটা লাগানো, পরবর্তীকালে না ওখানটা একটা অ্যাডজাস্ট ফ্যান লাগাবো, সেই রকমভাবে মানে ব্যবস্থা, মানে একেবারে তো পারবো না, ওই জন্যে অল্প 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 করে ওখানটা একটা অ্যাডজাস্ট ফ্যান লাগাবার ইচ্ছা আছে। তো ওইখানটায় আছে, ঘরের ভেতরেও একটা আছে, তোমরা মানে দেখতে পাবে, ওই দিকে দেখো, ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে সেই যে রথের ওই যে ঠাকুরের সিংহাসনের ওই দিকটা দেখতে পাচ্ছ, যে রথটা রয়েছে, রথের ওখানটায় যে ওটা সাদা কাঁচ দেখা যাচ্ছে, ওই কাঁচটা পরবর্তীকালে খুলে ওখানটাও একটা অ্যাডজাস্ট ফ্যান লাগাবার আছে, কেননা আমাদের ঘর তো ছোটো, তো ঘরের একটা গ্যাস গন্ধ থাকে না, এখন তো আমি সবসময় খোলা রেখে দিই, তো পরবর্তীকালের জন্য ওইটা করে রেখেছি যে ওখানটা একটা অ্যাডজাস্ট ফ্যান লাগাবো, ওখানটা একটা অ্যাডজাস্ট ফ্যান লাগাবো, তার জন্য ওখানটা একটা করে রেখেছি। এই সেখানে যে গোডাউন সানসেটটা ফেলা হয়েছে, মানে এই যে মাথার উপরে যে সানসেটটা এবারে করে ফেলেছি, আমাদের করতে গেলে একটু একটু করেই করতে হবে গো, একেবারে পারবো না সত্যি কথা যেটা, কারণ আমার কর্তা মশাইয়ের ওপরেই সব কিছু, মাঝে মাঝে তোতলা হয়ে যাচ্ছে, দেখেছো, এটা বয়সের একটা ইয়ে বলে আর কি, তাই তো। তো চলে হয়ে তো গেল, বয়স কি হয় না, দিদা হয়েছে মানে বুড়ি হয়ে গেছি, তাই কি না। তো যাই হোক, এবারে হয়েছে কি, তবু আমার কত বছর বয়স হবে তোমরা বলতে পারবে, বলতে পারবে আমার বয়সটা কত। তো এই সামসেটটা ফেলা হয়েছে, তার উপরেও একটা ওরকম করেছিলাম, তো সেটা ঢাকা দেওয়া হয়ে গেছে, মানে গেঁথে দিয়েছে, ইট দিয়ে মিস্ত্রি দাদা গেঁথে দিয়েছে। তো এইভাবে একটু একটু করে করতে হবে, সিঁড়িটা যেরকম বাড়াতে হবে, সিঁড়িটা অনেকটাই ছোট, সিঁড়িটা বাড়াবো একটু একটু করে, দেখি পরম দেওয়ালের কৃপা একটু একটু করে করবো, আসলে অনেকটা চারিদিকে দেনা করেছি তো, তো ওই দেনাগুলোর জন্যে না মুখে থুতু আছে, বুঝতে পারছো, দেনাগুলোর জন্য না মানে করতে পারছি না। তোমরা দেখতেই পাচ্ছ আমার সাইড রিক্সায় করে যাচ্ছি, যাচ্ছে, ফোন করেছিল যে ছেলেকে আনতে যাচ্ছে, আর হ্যাঁ যাবো, ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি, চলে আসো, চলে এসছি, আর আমার সাইড গাড়ি চলে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, মানে সেই মনে হয় গেছিলাম সেই নাতি, আর এই নিয়ে যাচ্ছে ছেলেও খুব খুশি হবে। আর এই দিক দিয়ে যখন আসি না, মানে বাজারের দিক দিয়ে, ছেলে না ঠিক বুঝতে পেরে যায়, বলে ওমা বাবা এসেছে না, বলছি না না সারাদিনকে বলছি, বলছে হ্যাঁ হ্যাঁ বাবা এসেছে, তাহলে তো এটা দিয়ে আসো না, ঠিক বুঝতে পেরে যায়। তো বাড়ি থেকে অনেকটা দূরই চলে এসেছি। চলে এসছি মানে তোমরা হয়তো অনেকেই জানো, এটা আমাদের এটা এমপি বিল্লা, এমপি বিল্লা স্কুলে গেছে, এমপি বিল্লা পারে করেছি, আর এই যে এমপি বিল্লার যে মাঠটা, যেটা এখন দেখো বড় ভিড় দেওয়া, যেটা না আগে না খোলা মোলা ছিল, মানে খোলা মেলা, এখানে আসতাম। আর ওই বিল্লা মানে ডায়েরিতে না গরু ছিল, অনেক গরু ছিল, এখন গরুগুলো নেই। তো ওই গরু
কি হতো, গোবর বেরোতো, গোবর তুলতাম আর গোবর করে করে উপরটা লেয়ার মোটা লেয়ার তার মধ্যে এসে লাফালাফি করতাম। আর তখন এই জায়গাটা কি বলতো জানো তো, প্রেমনগর মাঠ বলতো, হতো প্রেমনগরের মাঠে। আমরা এখানে এসে অনেক ছোটো থেকে আমার মায়ের এসে গোবর বালতি করে ভোরবেলা 4টের সময় আসতে হতো, অনেক লোক নিত তো, তার জন্য না ভোরবেলা 4টের সময় আসতাম। তাহলে সারা রাত্রির গোবরটা ড্রেন থেকে হু হু করে মোটা ড্রেন ছিল, মানে গোবর বেরোনো, ওটা শুধু গোবর বেরোতো। তো ভোরবেলা 4টের সময় না এলে না গোবরটা পাওয়া যেত না গো। তো যার জন্য ভোরবেলা 4টের সময় আমি আর আমার মা আসতাম 2টো সিলভারের বালতি নিয়ে, আর ওই দেওয়ালটার মধ্যে না গোবর ঢুকতাম। তখন 10 টাকা সব ঘুটে বিক্রি করতে, জানো তো, একটা ঘুটে বিক্রি করতাম 10 টাকা। আর ঘুটেগুলো কত বড় বড় তোমাদের কি বলবো, বিশাল বড় বড়, এই বড় বড় ঘুটে। একটা হাতে একটা এ নিয়ে আমাকে থাবড়ানো যেত না, এরকম করে 2 হাত দিয়ে থাবড়ে আর হাত দিয়ে এরকম করে থাবড়ে থাবড়ে এরকম করে করেছিলাম। এরকম বড় বড় একটু ভাঙা ভাঙা ঘুটে হলে নিতে চাইতো না, ওই ভাঙাগুলোকে না 3টে ঘুটেকে একটা করে দিতে হতো, যদি একটু আগে ভাঙা হতো। এরকম সত্যিই অনেকই কষ্ট, অনেকই করছি, গরম দেওয়ার ভালোই আছি, আর এই কষ্টগুলো কোনো অসুবিধা নেই। আর বৃষ্টি কি জানি, বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে। বলতে বলতে বাজারের কাছে এসে গেলাম, এবারে লাগিয়ে দেবে কথা বসে, লাগিয়ে দিলে ছেলে স্কুলে যাবে, ছেলেকে নিয়ে আসবো। তো তোমরা দেখতেই পাবে, ছেলেকে নিয়ে আসবে। তো কর্তামশাইয়ের গাড়িতে যাচ্ছি, কর্তামশাই বসে আছে, আয়না দিয়ে দেখতে পাচ্ছ তখন, কর্তামশাইয়ের গাড়িতে যাচ্ছি আমি আর আমার ছেলে। এই রাস্তা দিয়ে আসলে বুঝতে পারে, বললাম না, আর এই দিক দিয়ে আসলে চংমং চংমং করে, বলছে ওই তো বাবা। এই রাস্তা দিয়ে ওদের বলছে হু হু আসছে, এই রাস্তা দিয়ে যেই আসবে না ওরা ঠিক বুঝতে পারে যে এই রাস্তা দিয়ে এসছে মানে বাবা এসছে, ঠিক বুঝতে পারে, চংমং চংমং করে। মানে স্কুল থেকে যেই ঘুরবো না ওরা ঠিক বুঝতে পেরে যায়। আর হাসতে দেখো কেমন মুচকে মুচকে, এই দেখো হাসিটাকে আর কন্ট্রোল করতে পারলো না, আর হাসিটাকে কন্ট্রোল করতে পারে না। তো সারাদিন তোমাদের সঙ্গে সেইভাবে আজকে কথা বলা হয়নি। আজকে কেন, বেশ কদিন ধরেই হচ্ছে এই জিনিসটা, মানে তোমাদের সঙ্গে কথা বলা হচ্ছে না, বৃষ্টি এইটা ওইটা করে, মানে এদিক ওদিক করে না তোমাদের সঙ্গে সেইভাবে কথা বলা হচ্ছে না। তো তোমরা দেখেছো, এই দেখো ওইখানটা জামা কাপড় ভাঁজ করে রেখেছিলাম, এই জল পড়ছে বলে ওই জামা কাপড় সব বিছানায় রেখেছিল, ওই দিকটা ভাঁজ করে রেখেছি, এই দেখো ওই দিকটায় সব রেখেছি। তারপরে কিছু জামা কাপড় আছে চেয়ারে। আর তোমরা দেখো, একটু ভালো করে দেখো, তোমাদের দেখো একটু ভালো করে দেখো, এই দেখো জল পড়ছে দেয়াল থেকে এরমভাবে, দেখতে পাচ্ছ? এই দেখো একটু ভালো করে তোমরা লক্ষ্য করো, এই দেখো। আর একটু যখন বৃষ্টিটা জোরে আসবে না তখন তোমাদের মানে এই যে জলটা পুরো দেয়াল থেকে না লেবে, এই দেখো এই দেখো, তোমাদের দেখাতে পাচ্ছি কি ঠিক জানি না, এই দেখো জলটা। আর এই জলটা শুধু এখান দিকে না, এই পুরোটাই, মানে ওই যে ওখানে আমাদের ঘরে যে দিকে বাইরে রান্নাঘরের সুইচটাও জল যখন পড়ে না খুব রিস্ক হয়ে যায় দেওয়াটা। এই জায়গা থেকে জল সব গড়িয়ে গড়িয়ে পড়বে, দেখো অলরেডি মানে পড়া মনে হয় শুরু করে দিয়েছে নাকি না, এই যে এই জায়গাগুলো দেখছো তো, জলটা হুম করে পড়বে। তো আর এখানে যে বালতি বসিয়েছি ওপর থেকে জল পড়ে ওইখানটা থেকে, জানলায় প্লাস্টিক দিয়েছি। তো দেখলে এইভাবে তো জলটা যখন মানে খুব জোরে হবে না, ছাদে জল জমে যায়, তো জলটা না খুব হু হু করে পড়ে, তখন আমরা তো বসে কাটাবো সেটা বড় কথা না, কষ্টটা হয় কি করে যখন আমাদের ঠাকুরটার গায়ে জল পড়ে। সত্যি কথা বল, মানে আমাদের ঠাকুরের গায়ে যখন জল পড়ে না, সত্যি বলছি বন্ধুরা, তোমরা বিশ্বাস করো খুব কষ্ট হয়, জানো তো। হ্যাঁ, আর এই যে সিঁড়ির মধ্যে দেখতে পাচ্ছ না, এইখানে দেখবে সব মানে লাইন দিয়ে বসিয়ে দিই এইরকম। আর উপরে আমি নিজে নিজে একা একা, মানে আমি আর আমার মেয়ে বলতে তো তোমরা জানো ছোটো মেয়ে, বড়ো মেয়েকে এখন কোনো দিক দিয়ে টানা হয় না। তো দুজনে মিলে আমরা সব ওই যে একটা একটা করে বাঁশ নিয়ে আসা হয়েছিল, নিয়ে উপরটায় ওই যে আমি শুতাম, তোমরা দেখেছো এখন বৃষ্টির জন্য উপরে আমি শুচ্ছি না,
তো ওপরটা ওইভাবে প্লাস্টিক দিয়ে মানে এ করে দিয়েছি। তো প্লাস্টিক বলতে ভালো করে দিতে হবে, নাহলে না প্রচণ্ড জল পড়ছে। জামা কাপড় রাখা করা মানে প্রচণ্ড কষ্ট। তো তোমাদেরকে মানে সেই কারণে মানে কদিন ধরে না ঠিকভাবে তোমাদেরকে মানে তোমাদের সঙ্গে ঠিকভাবে কথা বলা হচ্ছে না, জানো তো, সারা এটা। তো এই কারণে আমাদের বাইরের লাইটটা, বেশিরভাগটা লাইট মানে জ্বাললে না বন্ধ হয়ে যাচ্ছে, অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে লাইটগুলো, জানি না কি করে। আর আমার তো জানো অবস্থাটা, আমি তো এখন আর কোনো কাজবাজ করতে পারি না। আগে রান্নার কাজ করতাম, কেন এখন আমার পেটের অবস্থা খুবই খারাপ। তো এখন আমি কোনো কাজবাজ করতে পারি না। তো দোকানটা দিচ্ছিলাম, দোকানে বসছিলাম, দোকানটা ওই রকমভাবে হলো বলে দোকানটা আর দেওয়া হচ্ছে না। কর্তামশাই ওই ব্যাটারি রিক্সা চালাচ্ছে। তো যাক, ওর এতে আমরা এতগুলো মানুষ, সব খাওয়া দাওয়া, আর প্রচুর দেনা করেছি, দেনাগুলো শোধ করা। দেনাটা অ্যাকচুয়ালি হয়েছে কেন জানো তো, সত্যি কথা বন্ধুরা, মানে তোমাদেরকে কি বলবো, অনেকটাই মানে অনেক রকম প্রবলেমের ওপর দিয়ে আমার জন্য তো হয়েছে। আমি যখন গলব্লাডার অপারেশনটা হই, তখন সরকারি হসপিটালে হয়েছিলাম, জানো তো তোমরা, সরকারি হসপিটালে হয়েছিলাম বিদ্যাসাগরে। তো হওয়ার পরে অপারেশনটা আমার ঠিক সাকসেস হয়নি। এখন সেই অপারেশনটা ধরা পড়েছে হার্নিয়া। তো যাই হোক, তা ওই অপারেশনটা হতেও আমি ঠিক অতটা ভালো হয়নি, খুব কষ্ট পাতাম। এখনও দেখবে মাঝে মাঝে যেরকম আমি খুব কষ্ট করে কথাটা বলছি। তো এই জন্য আমাকে জানো তো বলে আমি নাকি পাপী, আমাকে বলে। তো এইরকম আর কি, কেউ বলে না, একজনই বলে। তাকে নামটা কি ধরাটা কি আমার উচিত হবে? কেননা সে তো হলো আমার নিজের লোক, তার নামটা ধরাটা কি আমার উচিত হবে বলো তোমরা? সে নিজের বলতে মানে আমার পেটের কেউ না, তবুও নিজের। হ্যাঁ, হয়তো আমি জন্ম দিইনি তাকে, তবুও সে আমার নিজের, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তোমরা তো সবই জানো, তোমাদেরকে আমি সবই বলি, যার জন্য কদিন তো মাঝে মাঝে ভিডিও আপডেটও করা হয় না, ভিডিও ছাড়াও হয় না, এরকম একটা ব্যাপার। ঘরের মানে কাজ বাজ যেরকমভাবে পারি সেরকমভাবে মোট কথা করে নিই। তো আজকে করেছিলাম কি বলো তো বন্ধুরা, সেই যে পেঁয়াজ ঘষা মেশিনে প্রচণ্ড গা জ্বালা করছিল, আবার ওই জন্য গা, দেখো না, পুজো দিতে পারিনি আজকে, জানো তোমরা, আজকে পুজো করতে পারিনি আমি, ঠাকুরকে খেতে দিতে পারিনি, ঠাকুর পরিষ্কার করিনি। তো এইরকম, কিন্তু আমি বাসন কোসন ধুয়ে রেখেছি, কিন্তু পুজো দিতে পারিনি, জানো তো, ঠাকুরের বাসন ধুয়ে রেখেছি, ঠাকুরকে আজকে খেতে দিতে পারিনি। দুপুরবেলা আজকে আমি পান্তা ভাত খেয়েছি। তো আমার কর্তামশাই আমাকে বকছে, আমার যে শরীর ভালো না, এদিকে পান্তা ভাত খাচ্ছে। আমি দেখো এতগুলো ভাত ফেলে দেবো বলো? ভাতটা ওই জন্য আমি ফেলি না, মানে একসময় বললাম না খাওয়ার জন্য। এখন দেখো, যদিও আমি সত্যি কথা, আমরা মোটা চালই খাই, আমরা সরু চাল খাই না। জামাই আসলে আমি দোকান থেকে চাল আলাদা করে কিনে আনি। অনেক ক্ষেত্রে মানে জানি না, হয়তো চলে এসছে, তখন ওই চালের ভাতটাই দিই। নাহলে যখন জেনে শুনে মানে বলে কয়ে আসে না, তখন আমি চাল কিনে নিয়ে এসে আলাদা করে ভাত বসাই জামাইয়ের জন্য। কেন, ওরা সরু চালের ভাত খায়, ওরা মোটা চালের ভাত খায় না। আর আমরা সত্যি কথা যেটা, আমরা মোটা চালের ভাত খাই, রেশনের চালের ভাত খাই। তো এইরকম। তো মাঝে করে আমার কর্তামশাইও বলছিল, তোমাদের বলেছিলাম, তোমরা নিশ্চয়ই শুনেছো ওই ভিডিওতে, যে চাল বিক্রি করে দিয়ে চাল কিনতে বলছিল। আমি না, চাল আমি বিক্রি করব না। গম হয়তো আমি দিতে পারি, কিন্তু চাল আমি বিক্রি করব না। রেশনের চাল পাচ্ছি বলে বিক্রি করব না। তো ঘুমের ওষুধটা রাত্রিবেলা খেয়েছিলাম, এখনও সেই ঘুমের লেন্সটা রয়েছে আমার। তারপরে এই যে চান করলাম, তো আবার ফের। তো এখন করব কি, হ্যাঁ, তোমাদের বলতে বলতে দুপুরবেলা আজকে তোমাদের এখন কদিন ধরেই না তোমাদের দেখানো হচ্ছে না, জানো তো,
কদিন ধরে তোমাদের দেখানো হচ্ছে আমি মোটা তো ফোলা শরীর, আমাকে দেখে মনে হবে না যে আমি এতটা। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি একটু চটপট চটপট করে মানে ছোটাছুটি করি, লাফালাফি করি, একটু হই হই করতে ভালোবাসি। তো ওটাতেই সব মানে অনেকের মনে হয় যেন, তো যাক পরম দয়ালের কৃপায় তোমাদের ভালোবাসা, বাবা মায়ের আশীর্বাদে, শ্বশুর শাশুড়ির আশীর্বাদে আমি এইভাবেই ঠিক আছে। কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট হয়, তো তখনই আমি এইভাবে কথাটা বলতে আমার প্রচণ্ড কষ্ট হয় মাঝে মাঝে, মানে কি বেশি কথা বললে তখন আমার খুব, তার জন্য এখন শর্ট ভিডিওটা করা বন্ধ করে কি ছেলেকে যখন স্কুলে দিতে যাই ওই যেতে যেতেই কয়েকটা শর্ট ভিডিও করি। কিন্তু এখন সেইভাবে সেজে গুজে আর শর্ট ভিডিওটা মানে শর্ট ভিডিও দেখছো তোদলা হয়ে গেছি, কথাটাও কিরম জড়িয়ে যাচ্ছে। তো এই রকম আর কি, তো যেতে যেতে শর্ট ভিডিওটা মানে করি। অনেক এখানে আওয়াজ অনেক কিছুই হয়, কিন্তু কি করব বলো, তোমরা হয়তো মনে মনে করবে যে এখানে এত চিল্লামিল্লি এত কিছু, কিন্তু এর মধ্যে দিয়েই চলতে হয়। তারপরে বলতে গেলে যে দেখো এখান থেকে তো আর অন্য কোথাও যেতে পারবো না, এখান থেকেই সব, আর ওই কর্তামশাইয়ের উপরেই সব কিছু, হ্যাঁ ওর উপরেই আমাদের দেনা, এই লোকের কাছে সুদে টাকা নেওয়া, তারপরে ধরো 2-3টে লোন চলছে সেটা, আরও যেরকম আছে আমার ওষুধের আছে, জিনিসগুলো বন্ধক আছে, ওগুলো আর কবে ছাড়াতে পারবো জানি না। মেয়েকে তো কিছু দিতে পারিনি বলে জামাই অনেক কথা শোনায়, কিন্তু দেখো ওদের তো ওইভাবে বিয়েটা করাও তো ঠিক হয়নি বলো, ওইভাবে তো ওদের বিয়ে করাটাও ঠিক হয়নি। হ্যাঁ জামাই হয়তো মনে করবে যে আমার শাশুড়ি এইভাবে বলছে, আমার জামাই যেভাবে বিয়ে করেছে সেভাবে তো করাটাও উচিত হয়নি। বিয়ের আগে ওদের বাড়ি থেকে এমন একটা বিহেভ করলো, বিয়ে হতে দেখো না এমন একটা মানে মেয়ের সঙ্গে এমন একটা ব্যবহার করে ওরা খারাপ। তো যাই হোক, তারপরে আমি বলতে বলতে ওই গলব্লাডার অপারেশনটা অনেক ডাক্তার দেখানোর পরে ধরা পড়ার পরে প্রথম দিয়ে তোমাদের বলি এখন পেটে ব্যথা, হ্যাঁ এখনও সেরকম সেম ব্যথা। তো পেটে ব্যথা আমি দেখালাম যে আমাদের এখানে লাইরি বসে, তাকে দেখালাম, তোমাদের সেম কথাটা আগেও বলেছিলাম, লাইরি বসে, লাইরিকে দেখালাম, লাইরিকে দেখাতে 2-3বার দেখানো হয়েছে, 400 টাকা ভিজিট লাইরির। তখন দেখানোর পরে মানে 6 বছর আগের কথা বলছি, তখন লাইরিকে দেখিয়েছি। তো লাইরিকে দেখানোর পরে লাইরি বলছে তোমার নাড়িতে মনে হচ্ছে ঘা হয়েছে, তুমি গাইনিক ডাক্তার দেখাও, মানে ওটা 3বারের মাথায়। তা আমি গাইনিক ডাক্তার দেখালাম, চলে গেলাম ভারত সভায়। তোমরা হিসাব করো বন্ধুরা কতগুলো ডাক্তার আমি দেখিয়েছি। চলে গেলাম ভারত সভায় দেখালাম, ভারত সভা থেকে রক্ত পরীক্ষা ফটো সব উঠলো, তো সব ফটো রিপোর্ট সব ভালো, হ্যাঁ। তা ওখানে যখন ভালো তাহলে কী করবো, সবার আগে তো আমি বিদ্যাসাগরে দেখিয়েছিলাম লাইরিকে দেখানোর আগেও, সেখানে রিপোর্ট ভালো হয়েছে। তারপরে আমি অনেক কষ্ট পাওয়ার পরে আমার ধরম বাবা বললো চলো লাইরির কাছে চলো তুমি মা, তো লাইরির কাছে গেলাম, লাইরিকে দেখালাম, মানে 3টে হয়ে গেল। তো ওইটাও ভালো বেরোলো, ওইটা ভালো বেরোবার পরেও দেখালাম কোথায় পিজিতে দেখানোর পরে দেখানোর পরে পিজিতে আমার ফটো উঠলো, পিজি রিপোর্টও ভালো বেরোলো। তারপরে চলে গেলাম কোথায়, বালানন্দ হসপিটাল, নাটা নার্সিং হোম, হ্যাঁ মানে বেসরকারি, ওখানে দেখালাম। তবে সত্যি কথা যেটা, ওখানে আমি ফটো তোলা হয়নি। তোমরা হিসাব করো বন্ধুরা জায়গায় আমি ডাক্তার দেখিয়েছি। হ্যাঁ ওখানে চলে গেলাম, চলে যাওয়ার পরে না ওখানে পরে দেখিয়েছি, আগে দেখিয়েছিলাম শখের বাজারেরটা ফটো তোলা হয় না, এরটা ফটো তুলেছি ওই ইন্ডোস্কোপি থেকে আমাদের প্রতিহারে দেখালাম লাস্টে। সবাই বলছে
সুরভিদি তুমি এত কষ্ট পাচ্ছ, আসো, তুমি এত, ছেলে এসে গেছে, ছেলে পড়তে গেছিলো, তো তুমি এত কষ্ট পাচ্ছ, তুমি একবার প্রতিহারকে দেখাও তো সুরভিদি। তো আমি প্রতিহারকে দেখালাম, দেখানোর পরে উনি আমাকে এর থেকে সঞ্জীবন থেকে ফটো তুলতে দেয়, তখন ধরা পড়ে। কিন্তু যখন আমি ইয়েতে দেখালাম সেতিতে, ওখানে ইন্ডোস্কোপি হলো, সেতির ডাক্তার দেখিয়েছি, ওখানে মুখের ভেতর দিয়ে যেটা দেখায় না ক্যামেরা ঢুকিয়ে, তার মতন ইন্ডোস্কোপি, ওটা করিয়েছি। ওটাতেও দেখালো রিপোর্ট ভালো। তারপরে যখন আমি প্রতিহারে দেখালাম, প্রতিহার থেকে লিখে দিল ওপর পেট নিচের পেট, আমার কোনো দিন তোলেনি, সব জায়গাতে ওপরের পেট তুলেছে। যেহেতু আমার প্রবলেমটা বলেছিলাম এখানটায়, তো সেই জায়গাটাই করেছে, তো পুরো পেটটা আমার ফটো তুলতো না, যার জন্য আমার ধরা পড়তো না। ধরা পড়ানোর ক্ষেত্রে তখন কি করলো, ওখান থেকে পুরোটাই লিখে দিয়েছিল সব রিপোর্ট নিয়ে যাওয়ার পরে, তখন ধরা পড়লো। ধরা পড়ার পরে তোমার সঞ্জীবনে ধরা পড়লো। এবার প্রতিহারের কাছে গেলাম, দেখালাম, দেখাতে বললো যে এরকম গলব্লাডার স্টোন হয়েছে। আমি ডাক্তারবাবু এটা ওষুধ খাইয়ে আমি যদি এখন রেখে দিই তাহলে কীরকম হবে? তখন বললো না, ওষুধ খাইয়ে রাখা যাবে না, এটাকে তোমার অপারেশন করতেই হবে। আমি বললাম যদি আমি বছরখানেক রেখে দিই, রাখা যাবে না, তাহলে এটা অপারেশন করতে কত পড়বে? তখন বললো 25,000 টাকা। 25,000 টাকা মানে না বন্ধুরা, সত্যি কথা, আমাদের কাছে না অনেক টাকা তখন। মানে তখন আমার দের কর্তামশাই পা রিক্সা চালাতো আর টিগোটারের যত মাল টালি করতো, তা বলতে পারে অনেকে করার পরে উনি 2,000 টাকা কমিয়েছিল, প্যাকেজ সিস্টেম আর কি, 2,000 টাকা কমায়, তবুও আমাদের ক্ষমতার বাইরে। তা বললো, তারপর সেই যে স্বাস্থ্যসাথী কার্ড আছে না, স্বাস্থ্যসাথী কার্ডে তো হবে না, বললো এতে আমরা টাকা পাই না। তারপরে বললো সরকারি হসপিটালে, বিদ্যাসাগরে দেখালাম, ফের আবার গিয়ে বললাম এমন এমন জায়গায়, ওখানে ফের ফটো তুললো, তোলার পরে রিপোর্টটা ধরা পড়লো। ধরা পড়ার পরে ডাক্তার মানে ডেট দিয়েছিল, ওখানে ফটো তোলা হলো, হলো অনেক দিন ধরে ওখানে মানে ফের পাবার চলে যেত। আর হওয়ার পরে অপারেশনের ডেট দিল, ভর্তি হলাম, অপারেশন হলাম। কিন্তু যেদিনকে আমাকে ওটি থেকে বার করলো, আমার তখন থেকেই পেটটা ব্যথা। আমি তখন থেকেই বলছি মনে হয় অপারেশনটা হয়েছে বলে ওই জন্য মনে হয় ব্যথাটা। কিন্তু আমি যখন এলাম 9 দিনের মাথায় হসপিটাল থেকে, আমার কিন্তু পেটেতে প্রচণ্ড ব্যথা ভাবটা ছিল, মানে ওই জায়গাটায়। তো ঘরে এলাম, ঘরে আসার পরে ফের আবার চেক আপে গেলাম, ডাক্তারকে বললাম না চান করেছি, এবার আবার খালি ঘন ঘন হাই উঠবে, দেখো এবারে। ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু এরম ব্যাপার। ডাক্তারবাবু কী করলো, ফটো লিখে দিল। ফটো লিখে দেওয়ার পরে ফটো তুললো, ফটো তো রিপোর্ট ভালো বেরোলো। রিপোর্ট ভালো বেরোবার ক্ষেত্রে ডাক্তার আর কোনো গুরুত্ব দিল না, ওই ডাক্তার ছিল পিজির ডাক্তার, তা ডাক্তার আর কোনো গুরুত্ব দিল না। এইভাবে চলতে থাকলো। অপারেশন হওয়ার পরে আমি চলে গেলাম আর একটা গাইনিক ডাক্তারকে দেখাতে। তো ওখানেও প্রায় দেখিয়েছি, মাস 3 মতন ডাক্তার দেখিয়েছি, বেশি বয় কম না। তো ওখানে হয়তো নিচের পেটটা মানে ডেলিভারির সময় যেরকম পেটটা মানে হয় না, ওটা ঠিক মেয়েরা জানবে, ডেলিভারির সময় যে জিনিসটা হয় না, ওই জিনিসটা হতো। তখন আমি বললাম দিদি আমার না এরকম বললো কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, তোমার সব ঠিক আছে। তো আমাকে চেক আপ করলো, তো ওখান থেকে না ফটো তোলার মানে দেয়নি, ফটো তোলার নানান রকম ওষুধ দিয়েছিল, পুশ করার ওষুধ দিয়েছিল, নানান রকমের ওষুধ দিয়েছিল আমাকে, সেগুলো আমি সব। কিন্তু আমার জায়গাটা না দিন দিন না ভার হয়ে যাচ্ছে পেটটা, আমি বুঝতে পারছি
যে প্রেগনেন্সি যেরকম মানে একটা পেটের ভেতরে একটা বেবি থাকলে যেরকম একটা হয় না, সেম জিনিস আমার হচ্ছিল। তা আমি না মাঝে মাঝে না খুব কান্নাকাটি করতাম, খুব কাঁদতাম। তোমার মা বলতো, মা তুই আমার মাসিকে বলেছিল, আমার মামিদের বলেছিল, সবাইকে বলেছিল। তোমার মাসি প্রায় সময় ডেকে পাঠাতো, আমি যেতাম না। আমার এতটাই পরিমাণে কষ্ট তো আমি না কোথাও যেতাম না, ঘরেতেই। আমার মা একদিন আমাকে জোর করে নিয়ে গেল, চল বলে নিয়ে গেল। নিয়ে যাওয়া মাসির বাড়িতে নিয়ে গেল আমার মাসির মেজো দেওর, আর নিয়ে গেল আমার মেসো, নিয়ে গেল বিকেলবেলা, সেই দিনকেই বিকেলবেলা ডাক্তারের কাছে নিয়ে গেল। নিয়ে যেতে আমাকে ওষুধ টষুধ দিল, খেলাম টেলাম। 1 সপ্তাহের ওষুধ দিয়েছিল, বললো এটা যদি কমে যায় তো ভালো, না হলে তোমার ফটো তুলতে হবে। তা আমি ওষুধ খেয়ে আমার কমে না। তখন আমাকে ফটো লিখে দিল। ফটো লিখে দিতে আমি চিকিৎসা থেকে ফটো তুললাম। ফটো তুলতে ধরা পড়লো যে তোমার টিউমার। হ্যাঁ, ওই টিউমারটা কী টিউমার একটা বললো। তো ওই টিউমারের সঙ্গে দুটো মানে হয়েছে টিউমারের মধ্যে। তো ওই টিউমার অপারেশনটা হলাম, ওইটা হলো কোথায়, মেডিকেল নার্সিংহোমে হলাম। মেডিকেল নার্সিংহোমে হলাম। হওয়ার পরে আমি বেশ কিছুদিন দেশে বাড়ি ছিলাম। তা আমার বড় মেয়ে আমাকে অনেক সেবা করেছে। আমার মা আমাকে যত কিছু খাবার দাবার বয়ে বয়ে নিয়ে গিয়েছে। আমার মেয়ে ছোটো যাও আমার অনেক সেবা করেছে। তো এইরকম ওখানে মনে হচ্ছে 3 মাস ছিলাম আমি। 3 মাস থাকার পরে আমি চলে আসলাম। তো তো এখন হয়ে গেছে কি, হার্নিয়াটা আমার অপারেশন করতেই হবে, এরকম একটা ব্যাপার। মানে হার্নিয়াটা বলছে ডাক্তারবাবু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তোমার, কিন্তু এবার অপারেশনটা করতেই হবে। তোমার জ্যাঠারাও অনেকদিন দিয়ে বলছে, তুমি দিদি এটা অপারেশন করিয়ে নাও, রেখে দিও না। আমি যেমন না যেন আর ইচ্ছা নেই রে, মনের দিক দিয়ে না ভেঙে পড়েছি, জানো তো বন্ধুরা, মনের দিক দিয়ে না ভেঙে পড়েছি, যেন মনটা আর মনে নেই। তারপরে হলো কি হলো, আমার ছোটো মেয়ে আর আমার ছোটো মেয়ের বন্ধু, এই যে আমার হাতে যে ফোনটা আছে, ওরা দুজনে মিলে ফোনটা আমাকে আমার ছোটো মেয়ে এখন দেয়, দুজনে মিলে। তারপরে আমাকে ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে। সত্যি সত্যি যেটা আমি সারাক্ষণ মনমরা হয়ে থাকতাম, কান্নাকাটি করতাম, তখন আমাকে ইউটিউব চ্যানেল খুলে দিয়ে বলে, মা তুমি সারাক্ষণ ভিডিও করবে, তোমার যেটা মনে ভালো লাগবে তুমি সেইটা করবে। তারপর থেকে আমি ইউটিউব করা শুরু করলাম। আমার মেয়ের বন্ধু আর আমার মেয়ে তো রয়েছেই, আমার মেয়ের বন্ধু খুব সাহায্য করেছে, এখনও করছে, মিথ্যা কথা না, এখনও করে। যেরকম আমি ফোনে পয়সা ভরতে পারি না, আর আমি এসব বুঝিও না, তো ও ভরে দেয় বা মেয়ে ভরে দেয়, এরকম একটা ব্যাপার হয়। আমি কোনো দিন, জানো তো বন্ধুরা, আমি না ফোনে পয়সা ভরাও জানি না, কি করে নাম্বার বার করা হয় সেটাও জানি না। তাও আমাকে অনেক কিছু আমার মেয়ে এই ফোনে আমাকে শিখিয়েছে। এই যে এখন যে এডিট করা আমি এখন নিজে নিজে করি। প্রথম তো আমার মেয়ে করে দিত, তো এখন আমি নিজে নিজে করি, এই রকম একটা ব্যাপার। মানে এইসব আমি করতে পারতাম না, অনেক কিছু জিনিস আমাকে শিখিয়েছে আমার মেয়ে, যাকে বলে হাতে ধরে অ আ লেখা শেখানো, সেরকম একটা ব্যাপার। তো এখন রুটি হবে আর একটা তরকারি হবে, ভাত আছে অনেকটাই, রুটি অল্পই হবে। তো আজকে আর বেশি তো কথা তোমাদের সাথে বলবো না। আজকে রান্না কি করেছিলাম জানো, তোমাদের দেখাইনি, তোমরা হয়তো বিশ্বাস করবে না। আগামীকাল মাংসর তরকারি হয়েছিল, তোমাদের বলছি না ভিডিওটা ঠিকভাবে করা হচ্ছে না, পাচ্ছি না, যাই করে রান্নাটা বসাচ্ছি, এসে আবার এইভাবে শুয়ে পড়ছি, বুঝতে পারছি না। আমার এই পোর্শনটা না প্রচণ্ড, আজকের আবার কি একটা জানো, আমার মানে পরম দয়ালে আশীর্বাদে তোমাদের ভালোবাসায় কত জোর একটা মানে ধাক্কা থেকে বেঁচে গেছি। কেমন দেখো না, কর্তামশাই যাওয়ার সময় তোমাদের দেখালাম না যে কর্তামশাই রিক্সায় করে যাচ্ছি, তো আমি লেবেছি, কর্তামশাইয়ের দোষ না, দোষটা আমার। তো
মানে যাকে বলে আমার এই জায়গাটার দোষ, লেবেছি। আর কর্তামশাই ভেবেছে আমি মনে হয় সরে আছি চাকার কাছ থেকে, তো চাকাটার নিচে আমার পা ছিল, মানে আমি লেবেছি পাটা নিচে, তো কর্তামশাই কী করছে মানে গাড়িটা নিয়ে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে, তো আর আমার পায়ের ওপরে পুরো চাকাটা উঠে গেছিলো জানো, প্রচণ্ডভাবে একটু লেগেছে পাটা। কিছুক্ষণ একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম, তা কর্তামশাই ওখানেই জল দিচ্ছিলাম না, ঘরে গিয়ে বরফ দেবো, তো বরফ এসে তো আর ছেলে বরফ বার করে তো দেওয়ার জন্য পায়ে বরফটা না দিতে পারছি না, প্রচণ্ড মানে সে যেন কেমন একটা জ্বালা টাইপের হচ্ছিলো, বরফটা দিলে খুব কষ্ট হচ্ছিলো, তার জন্য বরফটা আর দিতে পারিনি তো। তো এইরকম একটা ব্যাপার হলো। আজকে ছেলে এখন বলে মা আমাকে একটু পকোড়া করে দাও, ডিম খায় না আমার ছেলে, বললাম না আমার ছেলে না মাছ না মাংস না ডিম কিছু খায়, ওকে একটু ঝোল দিলেই ওতেইও খুশি, আর কিছু চায় না। তো ওই ডিম সিদ্ধ ডিমকে না পেঁয়াজ ঘষা মেশিন আছে তাতে আমি ঘষে নিয়েছিলাম, নিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আর একটু মশলা, 5 রকম যে মশলা গুঁড়ো আছে না ওই দিয়ে নুন দিয়ে করে বড়া করে দিয়েছিলাম, ওটাতেই ও খুশি। আর ডিমের তরকারি করেছিলাম, আর আগামীকাল যে মাংসের তরকারি করেছিলাম সেটা ছিল, গরম করে নিয়েছিলাম ভালো করে, এই আর কিছু করিনি। আর এই বেলা তরকারি করতে হবে, ওবেলা মাকে দিয়ে দিয়েছিলাম গুছিয়ে, মা করেছিল মাকে দিয়েছিলাম, আর এই বেলা ফের নতুন করে তরকারি করতে হবে, দেখি একটু সবজি টবজির তরকারি বসিয়ে দিই। আর কি সবজি করব না আলু ভাজা করব বুঝতে পারছি না। বললাম না যে এর মধ্যে কেটেছি বটবটি আর আলু কাটলাম, আর এখানে যে কটা একটা পটল ছিল আর দুটো যে ছোটো ছোটো ঝিঙে ছিল কেটেছি, এর মধ্যে দিয়েই ভাজা ভাজা করে নেবো। আর একটা জিনিস দেখ তোমরা এখানে দেখো আমি আলুর খোসা জমাচ্ছি, কিন্তু অন্য অন্য ময়লা খোসাগুলোতে বলছি, আর আলুর খোসাটা জমাচ্ছি এর মধ্যে। কেন জমাচ্ছি তোমরা তাহলে ভাবো কেন জমাচ্ছি, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো কারণটা হচ্ছে কি, ছেলের স্কুলে প্রজেক্ট দিয়েছে, তো আলুর খোসা আর চা পাতা দুটোকে পচাতে হবে, তো হেড স্যার যেদিনকে বলবে সেদিন করে নিয়ে যেতে হবে। তারপরে আর একটা জিনিস দিয়েছে ফুলের সাজি, তোমাদের বলেছিলাম ফুলের সাজি করতে দিয়েছে, ফুলের সাজিটাও করতে হবে, হাতের কাজ। আপাতত এই যে আলুর খোসাগুলো আমি রেখে দিচ্ছি, আলুর খোসাগুলো ফেলছি না, কেননা আলুর খোসাগুলো লাগবে, তার জন্য আলুর খোসাগুলো রেখে দিচ্ছি। আর কটা রুটি হবে, বেশি রুটি হবে না। একটা জিনিস দেখো আসলে কী বলতো, আমার শরীরটা খারাপ হওয়ার কারণ হচ্ছে আমারই ওষুধগুলো আমি ঠিক মতন খাচ্ছি না। এই যে ওষুধটা দেখছো না, এটা আমার সকালে টিফিন খাওয়ার পর ওষুধ, আর এই যে ওষুধটা দেখছো না টিফিন খাওয়ার আগের ওষুধ, এই ওষুধটা আছে আমার রাত্রিবেলা। এরকম আরও ওষুধ আছে আমার, দেখাচ্ছি তোমাদের কাছে। ব্যথার ওষুধ দিয়েছে, বলেছে অতিরিক্ত ব্যথা হলে তখনই খেতে বলেছে, তো আমি তো খাই না ব্যথার ওষুধটা। আর এই যে ওষুধটা দিয়েছে না, এই ওষুধটা খেলে না আমার মানে ঘুম আসে, এই যে ওষুধটা, এই ওষুধটা ডাক্তার বলেছে খেতেই হবে, এই ওষুধটা বন্ধ করা যাবে না। এরকম বাবা এর থেকে একটা ওষুধ বার করো। আর এই যে সিরাপটা দিয়েছে মানে দুপুরবেলা রাত্রিবেলা, এটা খাওয়ার আগে এই যে সিরাপটা, তো আমি তো সেইভাবে ওষুধ টষুধ খাই না, সেইভাবে তো ওষুধ টষুধ খাই না, অতিরিক্ত বাড়াবাড়ি না হলে আমি ওষুধ খাই না, মানে 1 মাসের ওষুধ আমার 2 মাস 3 মাস হয়ে যায়, এরকম একটা ব্যাপার, বুঝতে পারছি। ওষুধটা খাই না কেন, সত্যি সত্যি এটা ওষুধটা তো কিনতেও হবে বলো, ওষুধ খেতে গেলে পয়সা লাগবে, নানান রকম চিন্তাভাবনা করা। এইদিকে এবার দেখতে গেলে ওষুধ না খেলে আমি আবার সুস্থও থাকবো না, তো এখন আমি আপাতত 2টো ওষুধ খেয়ে নিই।
এত ওষুধ আর ইঞ্জেকশন খাইয়েছি তো, মানে এখনও খাচ্ছি। ওষুধটা আর ইঞ্জেকশনের প্রতি আমার আর যেন কোনো ভয় নেই। যতই ওষুধ দিক আর যতই ইঞ্জেকশন দিক, ওটার প্রতি আর যেন এখন আর মানে এক এক সময় তো এমনই দিন হয় আমি ওষুধ বলো ইঞ্জেকশন বলো চেয়ে চেয়ে খাই। ইঞ্জেকশন বলে ফোটানোর জন্য, আমি বলছি ইঞ্জেকশন তো খাবার হলে আমাকে মনে হয় ফোটা, এরকমই একটা ব্যাপার। তো ওষুধের দেখো না, এটা তো কম ওষুধ, আরও আর একটা আছে ভিটামিন এইটা দেখাতে পাচ্ছি তো, সব এগুলো সব ওষুধ আমার। এরকম একটা ব্যাপার। আলু ভাজাটা হয়ে গেছে, আলু বটবটি ভাজা, আর ওর মধ্যে একটা পটল ছিল, দুটো ছোটো ছোটো ঝিঙে ছিল, দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা ভাজা মতন করে দিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা তো আমরা খাই না, তোমরা জানো, তবে আজকে ভাজাতে শুকনো লঙ্কাটাই দিয়েছি। যদি কত মাছকে খাবে না, ফেলেই দিতে হবে, একটু সেন্টটা আর কি, জাস্ট। কেউ লঙ্কা খাই না আমরা। প্রচণ্ড হাই উঠছে এবারে। এই যে সন্ধ্যেবেলা যে চানটা করলাম না, মানে এতটা পরিমাণে আমার গা জ্বালা করছিল, আমি সহ্য বাইরে, যার জন্য গাটা ধরলাম, এরকম একটা ব্যাপার। আর ওইদিকে দেখো আমার মেয়ে আটা মাখছে, এই দেখো, বুঝছো? বললাম যে ভাত আছে, হয়ে যাবে 3 জনের, তাহলে 5টা রুটি তোমার বাবার জন্য বলে আসো দোকানে। বলো না, করে নি, ও তো সারাদিন জার্নিং করে না, ওরও তো কষ্ট, পড়াশোনা কি একটা শরীরে, তো সেই রকম এসে আবার রুটিটা করছে। তো ভিডিওটা আজকের মতন বন্ধুরা এইখানেই শেষ করলাম। তো পরের দিন আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমি অত গোছ করে বন্ধুরা কথা বলতে পারি না, সত্যি কথা। তো হয়তো পারবো, একটু টাইম লাগবে, একটু শিখতে টাইম লাগবে, তাই এই ভিডিও করছি। সত্যি আমার অনেক সৌভাগ্য। ও খুব লজ্জাও করে, জানো তো, করতে। অনেক লোক তাকিয়ে থাকে, অনেক লোক অনেক রকমের কথা বলে, তো একটু লজ্জাও করে। তো যাই হোক, তোমাদের সঙ্গে এই যে তোমরা যে আমাকে এত সাপোর্ট করছো না, তাই জন্যই না আমি মানে এত কথা বলতে পারি। আর আমার মনটা না খুব জোর বেড়ে যায় তোমাদের এত সাপোর্টে, জানো তো বন্ধুরা। তোমরা যে আমাকে এত সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে আমার মনের জোরটা প্রচণ্ড প্রচণ্ড হালে বেড়ে যায়, জানো তো। তো এই জন্য আমি এখন ভিডিওটা করি। মাঝে মাঝে ভাবি না যে আর ভিডিও করব না, কিন্তু তোমাদের ভালোবাসাতে না আমার মনে প্রচণ্ড জোর বেড়ে গেছে, জানো তো। তো বেশি কথা আর বলবো না, আমার এইখানটা না প্রচণ্ড কষ্ট হচ্ছে বেশি কথা বললে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি। তো সবাইকে শুভরাত্রি, আর সঙ্গে খুব আনন্দিত জয় গুরু।